ফানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। শেরপুরে চেয়ারে বসা নিয়ে বিএনপি জামাতের সংঘর্ষ, আহত ৩০। ভোলায় চরফ্যাশনে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর জামাত কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। মহিলা সমাবেশে জামাত আমির, মায়েদের গায়ে কেউ হাত বাড়ালে আমরা বসে থাকবো না। ঢাকা ৪ আসনে গণসংযোগের সময় জামাতের মহিলা নেত্রীর ওপর হামলা। সচিবালয় তথ্য উপদেষ্টা বলেছেন, ভারত নির্বাচন নিয়ে মতামত দেওয়ার অধিকার রাখে না। তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে, মির্জা ফখরুল বলছেন। আমি বক্তব্যগুলো বললাম যে দর্শক এখন মনে হয় নির্বাচন মনে হতে পারে। মানে এটা আসলে আমরা ছোটোবেলায় একটা নাটক দেখেছিলাম যে এই বৈদ্যুতিন দিন তোর গানটা বাজতো আর ওটা ট্যানারির পাশের বাসাটা ছিল। ওই বাসা নাটকের মূল বক্তব্য ছিল যে ওই বাসার থেকে হঠাৎ করে ওরা একটা বড় বাসায় চলে যায়, কিন্তু পরের দিন আর কারো ঘুম আসে না, কারণ তারা ওই গানটা শুনতে পারে না আর এই ট্যানারির বর্জ্যর গন্ধটা পায় না। তো আজকে স্বাগত জানাচ্ছি প্রচারণায় ব্যক্তিগত আক্রমণ, এটি হলো আমাদের বিষয়। আমাদের এখন মনে হচ্ছে যে একটু নির্বাচন মনে হচ্ছে। আমরা আলোচনায় আসবো, তবে তার আগে শিরোনাম দেখে আসি। নির্বাচনে কোনো দল নয়, বাংলাদেশের জনগণের পক্ষে যুক্তরাষ্ট্র, বললেন রাষ্ট্রদূত। The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. সামরিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ আমেরিকার সেনাবাহিনীর আলোচনা। নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে, অভিযোগ বিএনপির। বিএনপিকে জনগণের সামনে অবস্থাটাই হলো তাদের কাজ। তাদের মনে হয় পৃথিবীতে অন্য কোনো কাজ নাই। আপনাদের বুঝতে হবে এর পিছনে তাদের সুদূর প্রসারী একটি পরিকল্পনা রয়েছে। কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। বিভক্তি নয়, সবাইকে মিলে দেশ গড়তে চায় জামায়াত, বললেন দলটির আমির। তারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। প্রশাসনের ইন্ধনে প্রচারণায় বাধার অভিযোগ নাহিদ ইসলামের। ফ্যাসিস্টরা নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে, হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার। ঢাকাসহ ৩ জেলায় কাল থেকে বিজিবি মোতায়েন। এবং আগামী বিশ্বে পরিবর্তনের গতি হবে দ্রুততর, তাল মিলিয়ে চলতে না পারলে পিছিয়ে পড়বে জাতি, বললেন প্রধান উপদেষ্টা। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি একটু পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর বিএফইউজের সিনিয়র সহকারী মহাসচিব এবং দৈনিক আমার দেশের চিফ রিপোর্টার বাসির জামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি বাসির জামাল, আমি আপনাকে একটু রিপোর্টিংয়ের থেকে আপনি সারা দেশের রিপোর্টগুলো করলেন ইয়েতে, মানে এখন কি একটু নির্বাচন মনে হচ্ছে কিনা যে একটু হামলা টামলা বাড়ছে? আমাদের তো নির্বাচনগুলো আমরা যা দেখেছি যে হামলা টামলা না থাকলে আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনার ঠিকই বলেছেন যে 22 তারিখে যখন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়, এরপর থেকে ধীরে ধীরে উত্তাপ মাঠে বাড়তে থাকে এবং একটা নির্বাচনী ভাব আমাদের মধ্যে বিরাজ করছে। জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হয়েছে এবং আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অভিযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু করব। তো নির্বাচনটা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটা মানে সারা বিশ্বেই সর্বোচ্চ স্বীকৃতির মাধ্যম। তো নির্বাচনে যারা ক্ষমতায় আসবে জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে তারা যেতে চাচ্ছে তাদের ইশতেহার নিয়ে, তাদের কর্মসূচি নিয়ে। তো এর মধ্যে আপনারা দেখছেন যে বিভিন্ন রাজনৈতিক দল একে অপরকে তীর্যকভাবে আক্রমণ করছে ভাষায়। এটা এতদিন ছিল ভাষায়, গত 2-1 দিন থেকে এটা আক্রমণ ডিমে চলে গেছে একদম ব্যক্তিগত পর্যায়ে। আমি বিবিসিতে দেখলাম যে অন্তত 10 থেকে 11টা জেলায় মারামারি। আজকে শেরপুরে একজন নিহতই হলো এই মারামারির কারণে। এখনো নিহতের ঘটনা, একজন নিহত হয়েছে আমি শুনেছি। আর আমাদের যাত্রাবাড়িতে ঢাকা 4 আসনে একজনকে কুপানো হয়েছে।
এটা জামাত দায়ী করছে অপোজিট বিএনপিকে, বিএনপি অস্বীকার করছে। তো আশঙ্কা হচ্ছে যে সামনে এটা আরও বাড়বে কিনা। যদি বাড়ে তাহলে আমাদের ওটা নিয়ন্ত্রণে আনার একটা ব্যবস্থা নিতে হবে, কারণ সহিংসতায় পর্যবেসিত হলে ফেসিবাদ এই সুযোগটা নিতে পারে। সুতরাং ফেসিবাদকে আমরা যেহেতু আর আসতে দেব না, তো আমাদের নির্বাচনী এই ডামাডোল যেন সহিংসতার রূপ না পায়, এটা আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। এটা যেমন প্রশাসনের দায়িত্ব রয়েছে, তেমনি আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে। সিফাত, আপনাদের টোটাল কতজন এমপি ইয়ে করছেন নমিনেশন জোটের সাথে গিয়ে? ওখানে জোটে তো এক ধরনের একটা ইকুয়েশন আছে, এর বাইরে ধরেন আমাদের 47 জন, মোস্ট প্রবাবলি হচ্ছে 47 জন তারা নমিনেশন পেপার সাবমিট করেছিল। আপনাদের কি স্বতন্ত্র আছে? স্বতন্ত্র প্রার্থী আছে, কিন্তু আমাদের তো আপনার সবগুলো আসনে জোটের সাথে অ্যালাইন করে আমাদের এর বাইরের অন্য কোনো আসনে কি আপনাদের স্বতন্ত্র না দাঁড়ায়? না, এই খবর আমার কাছে নেই। আচ্ছা, এইটা কেন হয়নি? আপনাদের কি প্রার্থী সংখ্যা কম, না আপনার দলের কমান্ড ঠিক রাখেন? আমাদের দলের কমান্ডের একটা ব্যাপার আছে, আর দ্বিতীয়ত যেহেতু আমরা একটা জোটের ইলেকশন করছি, অ্যালায়েন্সে আছি, সো আমরা তো অফকোর্স অ্যালায়েন্সের সাথে যেহেতু আমাদের এক ধরনের সমঝোতার একটা ব্যাপার আছে, আমরা তো সেই সমঝোতার বাইরে যেতে পারি না। আর এর পাশাপাশি আমরা আবার বিগার ব্রডার অ্যালায়েন্সের জায়গাটাও খেয়াল করেছি, যেটা হচ্ছে আমরা গণভোটের অ্যাম্বাসেডর ঘোষণা করেছি। যেসব এলাকায় আমাদের নিজস্ব প্রার্থী নাই, জোটের প্রার্থী আছে, সেসব এলাকায় আমাদের দলের পক্ষ থেকে একটা লোক থাকবেন যিনি হচ্ছে গণভোটের পক্ষে প্রচার প্রচারণা চালাবেন। ফলে আমরা একই সাথে অ্যালায়েন্সের যে পলিটিক্স সেটাও করতেছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ন্যাশনাল যে পলিটিক্সটা গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে দুটোই কিন্তু আমরা সমানতালে এগোচ্ছি আর কি। আচ্ছা, এগুলো জানছিলাম হলো যে এই কারণে আপনাদের আমরা তো সবচেয়ে আলোচিতটা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস, খুবই আলোচিত, সারা দেশেই আলোচিত। মির্জা আব্বাস বারবার বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু হার্শ ল্যাঙ্গুয়েজে কথা বলে। আবার আমি সরাসরি গতকালকে পিঠা উৎসবের পিঠা উৎসবের আয়োজকরা বলেছেন যে তারা তো আমন্ত্রিত ছিলেন না, তারা আসছেন, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখলাম যে তার উপরে হামলা হলো। হ্যাঁ, পরবর্তীতে আবার তারা অভিযোগ করলো যে এটা আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির লোকরাই হামলা করেছে। এরকম ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় কোথাও জামাতের, কোথাও শিবিরের বা কোথাও বৈষম্য বিরোধী এদের সাথে এক ধরনের ফিজিক্যাল ইয়েতে যাওয়া শুরু হলো। এই জায়গাটিকে আপনারা কি করবেন? এটাকে আসলে কোন অবস্থাতে দেখবেন? প্রথম কথা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেদের উপর হামলা করেছে, এই ধরনের যে কথা, এই যে সো কল ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের কাছে বেশ পরিচিত। এইটা আমরা আওয়ামী আমলে দেখেছি, যে যখন আওয়ামী আমলে বিএনপির কোনো নেতাকর্মী আহত হতো ছাত্রলীগের হামলায়, আওয়ামী লীগের হামলায়, তখন আওয়ামী লীগ পরবর্তী প্রেসে এসে বলতো তারা নিজেদের মধ্যে হামলা করেছে, নিজেদের মধ্যে অন্তঃকোন্দলে অমুক আহত হয়েছে। সো উই আর ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেমিং। সো এটা আমাদের কাছে নিউ কিছু না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি তির্যক মন্তব্য করেছে, হার্শ মন্তব্য করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বেফাস মন্তব্য করেছে, এগুলো করার কারণে যদি হামলা করা জায়েজ হয়ে যায়, মোটামুটি আমাদের বাংলাদেশের সোকল সিভিল সোসাইটি যারা হচ্ছে গিয়ে প্রতিনিধিত্ব করছেন, এখন নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন আর কি, যারা এতদিন কখনো বিএনপি ছিলেন না, তারেক রহমান সাহেবের যখন আহত হয়ে, হামলার শিকার হয়ে, কাস্টাডিয়াল টর্চারের শিকার হয়ে যখন তিনি মোটামুটি বেদনার্থ একটা চেহারায় ওনাকে আমরা দেখতে পেলাম নিউজ পেপারে, তখন ওই বেদনার্থ চেহারার দেখে যাদের মনে বেদনা ফুটে ওঠেনি, সমবেদনা ফুটে ওঠেনি, তারাও এখন নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছে, তারাও এখন বিএনপির সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তো এই শুভাকাঙ্ক্ষীদের চোখে হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারিরা বেফাস কথাবার্তা বলেন, উল্টাপাল্টা মন্তব্য করেন, এই কারণে তাদের উপর হামলা করা জায়েজ হয়ে যায়। আরিফুল ইসলাম আদিবরা বেফাস কথা না বললেও তাদের উপর হামলা করলে তখন আবার প্রশ্ন করা হয় আদৌ কি বিএনপি হামলা করেছে। সো এই যে বিষয়গুলো, এগুলো আমরা ভেরি মাচ ফ্যামিলিয়ার। এই সিভিল সোসাইটি যখন যে দল ক্ষমতার কাছে যাইতে যাবে, কালকে যদি দেখে যে কালকে জামাত ক্ষমতায় যাচ্ছে, দেখবেন কালকে থেকে এই সিভিল সোসাইটি সবাই জামাতের পক্ষে লাইন ধরা শুরু করে দিবে। ঠিক আছে, এগুলো ভেরি কমন। আপনি প্রশ্ন করেছেন যে আমরা এটাকে কিভাবে দেখছি। যারা গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম ছুঁড়ে মারার ঘটনাকে অত্যন্ত হাস্যরসাত্মকভাবে নিয়েছে, নিন্দা করতে পারে নাই, বরং জায়েজ করার চেষ্টা করেছে, তাদের এইসব কর্মকাণ্ডের কারণেই কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে শেরপুরে একজন জামায়াতের নেতা তিনি কিন্তু খুনের শিকার হয়েছেন। তাদের এইসব কর্মকাণ্ডের কারণে, তাদের এইসব সফট জাস্টিফিকেশনের কারণে, আমি করছি তাদের এইসব সফট জাস্টিফিকেশনের কারণেই গ্রাউন্ড তৈরি হচ্ছে। তার মানে কি আপনি জিনিস খেয়াল করেন যে
আপনি একটা লোককে কিভাবে আপনি ভিলিফাই করবেন? প্রথমত তাকে আপনি সে বেফাস কথাবার্তা বলে, আচ্ছা সে ধরেন বেফাস কথাবার্তা বললো, আপনার দায়িত্ব কি? বেফাস কথাবার্তা বললে আপনি ইফ ইউ আর অ্যাগ্রিভড আপনি গো টু দ্য নির্বাচন ট্রাইব্যুনাল, আপনি যান গিয়ে মামলা করে আসেন যে ও আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আর পলিটিক্সের সৌন্দর্য তো এটা, আপনাকে যদি অ্যাটাক করে আপনি আপনার মতো করে এটাকে মানে পলিটিক্যালি এটাকে কাউন্টার করেন। ডু নট এঙ্গেজ ইন আপনার ফিজিক্যাল অ্যাসল্ট, আপনি পলিটিক্যালি এটা কাউন্টার করেন। আপনার যদি আপনি নিউ ইয়র্কে দেখেন গিয়ে, ওটা তো অবশ্যই আপনি বলতে পারেন যে বাংলাদেশে কি এই পরিস্থিতি আছে কিনা, আমরা নতুন পরিস্থিতি নিয়ে আসার চেষ্টা করতেছি। আপনাকে যদি কেউ রাজনৈতিকভাবে আক্রমণ করে, রাজনৈতিকভাবে যদি কেউ আপনাদেরকে কথার তীর ছুড়ে দেয়, আপনিও তাকে রাজনৈতিকভাবে কথার তীরটা ছুড়ে দেন। কিন্তু আপনার ছেলে পেলে গিয়ে যদি আক্রমণ করে, তাহলে ওই লোকটা যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছিল যে আপনি একজন গ্যাংস্টার, এটা বলেছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, এখন আপনি যদি হামলা করেন বা আপনার ছেলে পেলে গিয়ে যদি হামলা করে, তাহলে আসলে ও যে অভিযোগটা করেছিল সেটাই তো সত্য প্রমাণিত হইল, আপনি তো সত্য প্রমাণিত হইলেন না। তো এখন এই জিনিসটা হচ্ছে এভাবে আপনি এটাকে পলিটিক্যালি ডিল করেন। আপনি আজকে দেখলাম মির্জা আব্বাস সাহেব একটা সুন্দর জবাব দিয়েছেন যে বেয়াদব বেনসিব সামথিং এরকম কিছু একটা শেরশাদির কবিতা উদ্ধৃত করে। হ্যাঁ, আপনি শেরশাদির কবিতা উদ্ধৃত করেন, আল্লামা ইকবাল বলেন, কাজী নজরুল বলেন, যা ইচ্ছা বলেন, ডিল পলিটিক্যালি, ডু নট এঙ্গেজ ইন ফিজিক্যাল অ্যাসল্ট। এই ধরনের ফিজিক্যাল অ্যাসল্ট করে, হামলা করে, এরে পিটাইয়া, তারপর নারীদের কাপড় খুলে ফেলার ঘোষণা দিয়ে, এগুলো করে যদি আপনারা মনে করেন যে বাংলাদেশের নতুন বাংলাদেশ আপনারা নির্মাণ করবেন। মির্জা আব্বাস ঘোষণা দিয়েছেন, আপনি জেনারেলাইজ কথা বললেন। জেনারেলাইজ, এটা বিএনপি সবার কথাই বলছি। আপনি তো বিএনপিকে, আমি তো মির্জা আব্বাস একা একটা কোনো পার্সন না, এটা তো বিএনপি অ্যাজ এ হোল আচ্ছা, একটা এন্টিটি বাসির জামাল, আমি একটু বলি যে এই ঢাকা ৮ আসন আসলে কিন্তু আমরা দেখছি যে অর্থাৎ পুরো বাংলাদেশের যে নির্বাচনটা মনে হয় ঢাকা ৮ আসনে হচ্ছে, এবং সেখানে মির্জা আব্বাস তো একটা ব্র্যান্ড, সবসময় নাম, ব্র্যান্ডের নাম। আপনি যদি মানেন কি না মানেন, নাসিরউদ্দিন পাটোয়ারিও কিন্তু ব্র্যান্ড, দুইভাবে ব্র্যান্ড। সে তার মতো করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতা ছিল, আহ্বায়ক ছিল, নাগরিক কমিটির আহ্বায়ক, এবং পরবর্তীতে সে এই বিভিন্ন ধরনের তার কথার জন্যই ব্র্যান্ড। এই জায়গাতে মানে আমি একটু জানতে চাই যে আসলে বিএনপি কি প্রক্রিয়ায় আগাচ্ছে, তাদের কৌশলটা কি হচ্ছে? এই আসলে বিএনপি কোন প্রক্রিয়া আগাচ্ছে এটা আসলে বিএনপির কেউ থাকলে ভালো না, আমি আপনার অবজারভেশন জানতে চাই। বিএনপি এখন পর্যন্ত যে তাদের নেত্রী যে বক্তব্য বিবৃতি আমরা দেখছি, তারা পজিটিভলি সামনের দিকে আগানোর চেষ্টা করছে। বিশেষ করে ঢাকা ৮-এ নাসিরউদ্দিন পাটোয়ারি বৈষম্য বিরোধী আন্দোলন এবং জুলাই আগস্ট বিপ্লবের একজন নেতা, এবং সে একটু মানে ঢাকা ৮-এ সে মোটামুটি তোলপাড় সৃষ্টি করে ফেলছে। তার কথাবার্তা, বক্তৃতা, বিবৃতি, মানে সে মানুষের একটা দৃষ্টি আকর্ষণ করতে পারছে আর কি। সেই দিক থেকে মির্জা আব্বাস সাহেবের অপোজিট ক্যান্ডিডেট হিসেবে এটা আমি বলবো তার সফলতা। মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং তিনি বহু দিনের রাজনীতিবিদ, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, আমরা তাকে দেখলাম যে সে যা কথা বলছে সবগুলোতে আসলে মির্জা আব্বাসকেই তিনি পোক করছেন, মির্জা আব্বাসকেই তিনি হিন্ট করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির সব বক্তব্যের মধ্যে মির্জা আব্বাস উনি হিট মাথাতেই দিচ্ছেন, মানে আশেপাশে দিচ্ছেন না, কারণ শারীরিক দিচ্ছেন না, আশেপাশে দিচ্ছেন না, কারণ উনি নাসিরউদ্দিন পাটোয়ারি চিন্তা করছে যে আমি যখন আক্রমণ করবই কথার মাধ্যমে, তখন মূল ব্যক্তিকে করবো, উনি আমার প্রতিদ্বন্দ্বী, সুতরাং তার উপরে আক্রমণ করতে হবে। সেই দিক থেকে আমি দেখলাম কালকে যে মির্জা আব্বাস সাহেব ওনাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন, তো এটা উনি হয়তো গ্রহণ করেন নাই বা গ্রহণ করছে কিনা আমি জানি না। তো আমার মনে হয় যে যদি তারা দুজন বসতো তা আমাদের জন্য আরও ভালো হতো আর কি। কীরকম ভালো হতো? আলাপ আলোচনা, পলিটিক্সটা তো আলাপ আলোচনা, অবশ্যই একটা প্রতিযোগিতা, কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে প্রতিযোগিতা। আমি সিফাতের কাছে আসলে যেটা জানতে চেয়েছিলাম, মানে বলতে চেয়েছিলাম, আমি হয়তো গুছায় বলতে পারিনি, সেটি হলো যে এই যে পলিটিক্সে যে এই যে ছোড়াছুরি, কাদা ছোড়াছুরি, এটা কিন্তু পলিটিক্সের ওয়ান অফ দ্য পার্ট, গেম। এটা গেম, আপনি তো কথা দিয়েই করবেন, আর কি করবেন আপনি? তার কারণ ডেমোক্রেসি বা নির্বাচনটা তো আসলে ওয়ারের বিকল্প, তাই না? আপনি একটা ওয়ারের বিকল্প হিসেবে নিয়েছেন। তো সেই জায়গাতে তো আমার কাছে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে অ্যাগ্রেসিভলি বলছেন,
আর মির্জা আব্বাস ওদিকে চুপ করে বসে আছেন, মানে চুপ করে মানে বলতে দিচ্ছেন যে ওর সাথে ও যতই আমাকে খোঁচাক আমি ইয়ে করবো না। উইচ ইজ অলসো এ গুড স্ট্র্যাটেজি, এটাও খারাপ স্ট্র্যাটেজিটা। মানে সে তো দেখাচ্ছে যে সে একজন পেশেন্ট একজন লোক, ঠিক আছে, কিন্তু যখনই আপনি হামলা করতেছেন বা যখনই আপনার লোকজন যারা আপনার নাম বলে যে মির্জা আব্বাস সাহেব তো এখানে টাকা টোকা দেন, আমাদের যে সেবা শুশ্রূষা করেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে তো আমরা চিনি না, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলে যখন আক্রমণ হামলা হয় তখন এটা আবার ভিন্ন দিকের রূপ নেয় আর কি। এখন আপনি যেটা বলছেন, ধরেন আসলে আপনি শুরু করেছিলেন এই কথাটা দিয়ে যে নির্বাচন মানেই উত্তাপ, হ্যাঁ, এবং সেই উত্তাপটা এখন আস্তে আস্তে শীতের উত্তাপ কমছে, নির্বাচনী উত্তাপ বাড়ছে। উত্তাপ বাড়াটা সমস্যাজনক না, নির্বাচনের লড়াই হবে কথার লড়াই। আপনি আজকে বললেন যে ইশতেহার দিলেন যে আমি ফ্যামিলি কার্ড দিব, কালকে নাহিদ ইসলাম বলছে যে আচ্ছা এই ফ্যামিলি কার্ড যে আপনি দিবেন এটা ফ্যামিলি কার্ডের টাকাটা আসবে কোত্থেকে। সো দিস কাইন্ড অফ ডিবেট, সেটা প্রেসিডেন্সিয়াল পার্লামেন্টারি, আমরা অনেক ধরনের ডিবেট দেখি বিভিন্ন দেশে, উন্নত দেশগুলোতে। এই ধরনের কথার লড়াই হতে পারে, ক্যাম্পেইনের লড়াই হতে পারে। কিছুক্ষণ আগে আমরা নিউ ইয়র্কের শহরের কথা বলছিলাম, সেখানে মেয়র ইলেকশনে জোহরান মামদানি তিনি এক ধরনের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি দেখিয়ে গেছেন। তার বিপরীতে যিনি অ্যান্ড্রু কুমু ছিলেন তিনি আবার আরেক ধরনের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি দেখিয়েছেন। ক্যাম্পেইনে জোহরান মামদানি এগিয়েছিলেন বিধায় নিউ ইয়র্কের যে জনগণ তারা কিন্তু তাকে নির্বাচিত করেছিলেন। নির্বাচন মানে হচ্ছে আপনার ইশতেহারের লড়াই। আপনি আপনার ইশতেহারে কয়টা মানে মানুষকে কানেক্ট করতে পেরেছেন। ধরেন তাকে আপনি ধান চালের কথা বলতে পারছেন কিনা, তাকে আপনি আপনার পোশাক পরিচ্ছদ দেওয়ার কথা বলছেন কিনা, নাগরিক অধিকার ও সেবা দেওয়ার কথা বলতে পারছেন কিনা। এখন ধরেন আমরা যদি এখন বলি যে আমরা এই দেশের জনগণ একটা ট্রমাটাইজড অতীতে বসবাস করেছিল, তারা গুম খুন দেখেছিল। এখন নির্বাচন মানে হচ্ছে ইশতেহারের লড়াই, যে আমি যদি নির্বাচিত হই, আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আপনি বাংলাদেশে আর কখনো গুম খুন দেখবেন না, বাংলাদেশে আর কখনো এই ধরনের যে ইন্টারনেট বন্ধ করে কারোর উপর আঘাত হবে এই ধরনের কোনো কিছু দেখবেন না। এগুলো হচ্ছে লড়াই হবে। এগুলো করলেন আপনার নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আপনি যেটা বলছেন সেটা সুস্থ ইলেকশন, সুস্থ রাজনীতির পথে আমরা যেতে পারবো। কিন্তু আমরা দেখেছিলাম কি বিএনপি কিছু কিছু লোক কিছুদিন আগে বলছে যে নির্বাচন নাকি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না। আমরা বুঝতে পারি এটার উদ্দেশ্য কি। এর উদ্দেশ্য হচ্ছে তা এই জিনিসটা বলা, এবং এখানে কিছু সিনিয়র সাংবাদিক, সোকল সিনিয়র সাংবাদিক জড়িত, তারা বলে নির্বাচন সুস্থ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। কেন হবে না? কারণ সেখানে আওয়ামী লীগ নাই। তার মানে কি তারা মনে করেন, এখন যারা মনে করেছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, তার মানে কি যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য কি হামলা করতে হবে, মারতে হবে, বা একজন নারীকে কি আঘাত করতে হবে? নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানে হচ্ছে বাংলাদেশের নতুন জনগণ, বাংলাদেশের জনগণ কিভাবে নতুন রাজনীতিটা বিনির্মাণ করতে চায়। তারা এই ধরনের হানাহানি, মারামারি, যারা এগুলোর সাথে জড়িত থাকবে তাদের প্রতি মানুষের এক ধরনের ঘৃণা কাজ করবে। বিরতিতে যাওয়ার আগে বসতে যেমন আপনাকে বলে যাই, সেটা হলো 1.5 বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র। একটি হিন্টস দিলাম। আরেকটা দিলাম হলো যে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার। আমিও বুঝতে পারছি না এই সংকেতটা কী আসলে। হ্যাঁ, আর একটা বিষয় আছে, সেটা হলো যেটা বললো সিফাত, যেটা বললো যে 270 আসনে অ্যাম্বাসাডার দিয়েছে এনসিপি, তাই না? ইয়েতে আরেকটি বিষয় সেটি হলো যে ওই না ভোট এবং হা ভোটের বিষয়টা কিন্তু একটু এখনও ধোঁয়াশা আছে, যে এটা আসলে কে কীভাবে দিবে। এই আলোচনাটুকু করবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত। আমরা সিফাত এই আলোচনাটি করছিলেন, আপনি বললেন যে একজন নিহত হয়েছেন। বাসে যেমন আপনাকে আমি একটু বলতে যে শুরুটা করেছিলাম এখানে, যে শেরপুরে চেয়ারে বসানোর সংঘর্ষ, 300 আহত, তার মধ্যে একজন সম্ভবত মৃত্যু হয়েছে। ঢাকা 4 আসনে গণসংযোগের সময় জামাতের মহিলা, এটা কিন্তু জামাতের কাছ থেকে বারবার অভিযোগ তোলা হচ্ছে যে জামাতের নারী উইং, তারা এবার জামাত কোনো নারী প্রার্থী দিতে পারেনি, তো জামাত খোলামেলা বলেনি, কিন্তু তারা ভেতরে ভেতরে সাংবাদিকদেরকে জানিয়েছে যে তারা হঠাৎ করে এই জায়গাতে এসে তারা একটু প্রস্তুতি ছিল না, যে যেই নারীরা ছিলেন তারা, কিন্তু নারীরা বাইরে কাজ করতে যাচ্ছে। কিন্তু বারবারই জামাত অভিযোগ করছে এবং ইয়ে দেখাচ্ছে যে এদের উপর হামলা করা হচ্ছে। এই হামলাটা কি আসলে প্রতিপক্ষ করছে, প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ, নাকি নির্বাচন যত ঘনাবে আমরা যে আশঙ্কার মধ্যে থাকি সেই জায়গাটা আরো ক্লিয়ার হবে যে অন্য জায়গা থেকেও আক্রমণ আসে? নারীদের উপর আক্রমণ করা শুধু না, যে কোনো আক্রমণই নিন্দনীয়। আর আমাদের দেশে নারীদের পলিটিক্সে আসা এবং তাদেরকে এগিয়ে দেওয়া, এটা তো একটা বিরাট বিষয়। বিএনপি যে অভিযোগটা আনছে যে নারীরা, বিএনপি না জামাত, না জামাত তো আনছে নারীদের উপর আক্রমণ, ওই নারী কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ, নারী কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে যে ওরা ঘরে ঘরে গিয়ে
ওই মোবাইল নাম্বার সংগ্রহ করছে, তাদের অভিযোগ। এবং এটাকে কি বলে, এনআইডি কার্ডের নাম্বার নিচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখলেন ইসি একটা স্টেটমেন্ট ইস্যু করছে যে কোনোভাবেই মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ডের নাম্বার নেওয়া যাবে না। তো মিরপুরে যে ঘটনা ঘটলো, যেটা আক্রমণ হলো, তা আমি দেখলাম, নিউজও আসলো যে ওইখানকার যার বাসায় গেছে উনি বলল যে আমাদের নাম্বার নেওয়ার চেষ্টা করছে, মোবাইল নাম্বার এবং এনআইডি নাম্বার। তখন আমরা নারী কর্মীদের যখন ধরলাম তখন ওরা পিছায়ে যায়। পরে জামাতের নেতৃবৃন্দরা আসে, তো এখানে একটা হট্টগোল হয়। হওয়ার পরে জামাতের যে স্থানীয় আমির উনি ক্ষমা চাইছে, মানে আমি এটা ফেসবুকে দেখলাম। তো এই অভিযোগগুলো যদি সত্য হয় তো এটা তো নিন্দনীয়। তবে এ কারণে জামাতের বা নারীদের উপর আক্রমণ করবে, এটাও নিন্দনীয়। এই আজকে আমেরিকান অ্যাম্বাসেডর নির্বাচন কমিশনে গিয়েছিলেন, আমরা একটু এই আলোচনায় যেতে চাই। সিফাতরা এই অনুরোধ দৃষ্টি ইন্টারন্যাশনাল উইংটা আছে, এবং একই সাথে আমরা আর একটা খবর পেলাম যে আমেরিকার যুক্তরাষ্ট্রের একটা হাই পলিসি মেকার, একটা সেনা সদস্যদের একটা টিম বাংলাদেশেরও একটা হাইলি কোয়ালিফাইড টিমের সাথে কথা বলেছেন, এবং তারা মোটামুটি সামরিক সক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণ এবং বিভিন্ন কৌশলের, আমি একটা লাইন বললাম, আরও অনেক কিছু আছে। সামরিক সক্ষমতা বাড়ানো মানে হলো, আমরা সোজা ভাষা বলি যে যুদ্ধের অস্ত্র কেনা টেনা। ঠিক এই মুহূর্তে এই নির্বাচন নিয়ে, তারপর ভারতের সাথে সীমান্ত নিয়ে সব কিছু মিলিয়ে আছে, আর এই ইয়েটা আছে। এই খবরটুকু থেকে আসলে কতটুকু বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কি সরাসরি আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনা শুরু করলো এরকম, না এটা আসলে এক ধরনের চুক্তি, এটা পরে দেখা যাবে? না, ঠিকই বলছেন যে সামরিক সক্ষমতা অর্জন শুধু অস্ত্র কেনা না, প্রশিক্ষণ, তারপরে প্রশিক্ষণ একটা অস্ত্রই আসলে। হ্যাঁ হ্যাঁ, প্রশিক্ষণ তো একদম অবশ্যম্ভাবী। আপনি অস্ত্র আনলেন, প্রশিক্ষিত জনবল থাকলো না। আর আপনি জানেন যে এখন সারা বিশ্বে আমেরিকা সুপ্রিমেসি করছে, তো বাংলাদেশের সাথে খুব ভালো সম্পর্ক। কদিন আগে, আজকেই দেখলাম যে লুৎফে সিদ্দিকী সাহেব, আমাদের একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, উনি বলছেন যে আমাদের উপর যে ট্যারিফ শুল্কটা আরোপ করছে, কয়েকদিনের মধ্যে এটা কমানোর একটা ঘোষণা আসবে। তো আমাদের সাথে আমেরিকার একটা ভালো সম্পর্ক যাচ্ছে আমি মনে করি। সেই দিক থেকে আমেরিকার সাথে যে সামরিক সহায়তা বা সামরিক প্রশিক্ষণ নেওয়া, এটা শুধু এখনকার সময় না, তাই অনেক আগ থেকেই হয়ে আসছে। এই যেমন অপারেশন সি অ্যাঞ্জেলস নাকি একটা আসে, আমাদের ওই যে সামরিক বাহিনীকে অনেক ট্রেনিং দিয়ে গেছে ওই 91 সালে যখন বড় একটা কি হয়েছিল। সেক্ষেত্রে মানে আমি জানতে চাইলাম যে এই জিওপলিটিক্যালি আসলে কি হচ্ছে, আপনি এই 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 অ্যানালাইসিসটা কি করতে পারেন? স্বাভাবিক, বাংলাদেশের সক্ষমতা অর্জন করা উচিত সামরিক দিক থেকে, আমি মানে নিজের সেফ থাকার জন্য, হ্যাঁ, অন্য দেশকে আক্রমণ করা না, নিজেকে সেফ রাখার জন্য আমাদের সক্ষমতা অর্জন করা উচিত। সেজন্য যতটুকু করা দরকার বাংলাদেশ গভর্নমেন্ট আশা করি সেটা করবে। এবং আপনারা জানেন যে কদিন আগে এয়ার চিফ ইয়াতে ভ্রমণ করে আসলেন, ভিজিট করে আসলেন পাকিস্তানের যে এয়ার ফাইটার, যেটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে যেটা খুব ভালো কাজ, মানে এটা চায়নার সাথে মিলে যেটা বানায়, হ্যাঁ হ্যাঁ, এটা কেনার জন্য বাংলাদেশ পাকিস্তানের সাথে একটা চুক্তিতে যাচ্ছে বা চুক্তি হয়েছে। তাই মনে করি এই ধরনের হওয়া উচিত, আমাদের সেফ থাকার জন্য করা উচিত। সিফাত, এই যে আলোচনাটি করলাম যে কিছুটা প্রকাশ্যে আসছে যুক্তরাষ্ট্রের তৎপরতা, হ্যাঁ, এখন এটা নিয়ে আলোচনা থাকবেই যে আমরা ভারতের তৎপরতা পছন্দ করলাম না, 17 বছর পরে হলেও আমরা আন্দোলন করতাম। বাইরের অন্য কোনো দেশের তৎপরতাকে আমাদের ভালো লাগবে কিনা? একটা কথা হচ্ছে, আসলে এটা একটা বলতে গেলে একটা ইন্ডিয়ান একটা কাইন্ড অফ ন্যারেটিভ, হ্যাঁ, যে ধরেন দিল্লির ন্যারেটিভ আর কি। আপনি পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনার সম্পর্ক উন্নয়ন করতে চান, বাংলাদেশের অ্যাজ কান্ট্রি আকারে, এখন ধরেন সে তুরস্ক একটা ইউরোপীয় রাষ্ট্র, তার সাথে তার মনে হলো যে আমার কিছু জায়গায় দ্বিপাক্ষিক বাণিজ্যিক কিছু সম্পর্ক থাকতে পারে, করতে গেল
তারপর ধরেন সে চিন্তা করলো যে আমার ইউএস এর সাথে কিছু দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক কিংবা এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইভেন এক্সচেঞ্জ প্রোগ্রামও, অথবা ধরেন আপনার ইউরোপের অন্য কোনো কান্ট্রি বা এশিয়া মহাদেশের অন্য কোনো একটা কান্ট্রি, তখনই দেখবেন সাথে সাথে এটাকে সন্দেহের চোখে দেখা শুরু করবে কিছু দিল্লির আউটলেট। তাদের কাছে এটা খুব যারা ঢাকায় থাকে অফকোর্স তারা ঢাকায়ও থাকে, বাইরেও থাকে। ঢাকা বাইরের লোকজন উস্কায়, হয়তো ঢাকার লোকজন একটু বেশি চেঁচামেচি করে আর কি। তাদের কিন্তু দিল্লি নিয়ে কোনো সমস্যা নাই। দিল্লির সাথে ইফ ইউ হ্যাভ বাণিজ্যিক রিলেশন, ইফ ইউ হ্যাভ সামরিক রিলেশনস, ইফ ইউ হ্যাভ এনি আদার রিলেশনস, এইগুলো তাদেরকে বদার করে না। কিন্তু অন্য কোনো দেশের সাথে, এখন ভাই আমি তো একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, তখন সাম্রাজ্যবাদ হয়ে যায়। হ্যাঁ, তখন সাম্রাজ্যবাদ। আমি তো একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, তো আমি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে তো আমি ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্তগুলো নিতে পারি যে আমি কোন দেশের সাথে আমি কতটুকু এঙ্গেজ হব, স্বার্থটা কি হবে। আপনার যুদ্ধে আমি সাহায্য করেছিলাম না, আমি শেষ করি যুদ্ধে। হ্যাঁ, যুদ্ধে সাহায্য তো এরকম অনেকেই করছে, ধরেন ইন্ডিয়া না শুধু, ধরেন বিভিন্ন পৃথিবীর বহু দেশে এরকম স্টোরি আছে না। এটা তো আমরা স্বীকার করি। হ্যাঁ, আপনি এখন এই যে জাস্ট যুদ্ধে সাহায্য করছেন, এটার বলে যদি এখন আপনি বলেন যে না আমি শুধুমাত্র আমার সাথে বাণিজ্য করতে হবে, শুধুমাত্র আমার সাথেই ট্রেড করতে হবে, না আমি তো না কেন আমি আপনার সাথে শুধুমাত্র এটাই তো দিল্লি ন্যারেটিভ যে উই গেভ বার্থ টু বাংলাদেশ। না, এখানে আমি একটা ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ ছিল দীর্ঘদিন, প্রায় অনেক দিন, কিন্তু এখন ভিয়েতনামের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক। মানে পৃথিবীর সব দেশই তো এরকম, এবং ভিয়েতনামে কম ট্যারিফ আরোপ করছে। না, পৃথিবীর সব দেশই তো এরকম। পৃথিবীর সব দেশের ডিপ্লোম্যাটিক রিলেশনস গুলো তো এভাবে নিতে হয় যে আমাদের স্বার্থ কি, তোমাদের স্বার্থ কি। এটা যদি আমার সাথে মিলে, আমাদের স্বার্থের কোয়েশ্চেন এবং দাবির কোয়েশ্চেন মিললে, তাহলে আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো। কিন্তু একমাত্র বাংলাদেশ যেখানে আমাদের স্বার্থের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় অন্য কে কি বললো, ও সাম্রাজ্যবাদী শক্তি কিনা। ওর আমাদের কথা হচ্ছে যখনই আপনার একটা লাইন ক্রস করবে, আমাদেরকে বুঝতে হবে সে যদি ইউএসএ যদি তার লাইন ক্রস করে, সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানবো। কারণ আমরা তো বাংলাদেশকে আমাদের মতো স্বাধীন করে দেখতে চাই। এবং সেটা শুধু দিল্লির প্রশ্নে না, সেটা ইউএসএর প্রশ্নেও, সেটা রাশিয়ার প্রশ্নেও। আমি মাঝে মাঝে একটা স্লোগান দিয়ে থাকি যে দিল্লি থেকে আজাদি, পিন্ডি থেকে আজাদি, হ্যাঁ, মার্কিন থেকে আজাদি, মস্কো থেকে আজাদি। আমি যখন একটা সুন্দর একটা দেশ, মানে যেটা ন্যাশনাল ইন্টারেস্ট বেস গড়ে তুলবো, সেটা তো এক হিসাব। কিন্তু এখন ন্যাশনাল ইন্টারেস্ট বেস যখন দেশ গড়ে তুলবো, তখন তো অফকোর্স আমাকে অন্য অনেক দেশের সাথে আমার সম্পর্ক উন্নয়ন করতে হবে। সম্পর্ক উন্নয়ন করলে তো সমস্যা নেই। কিন্তু আমি যেই ইন্ডিয়ার বাইরে গিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক উন্নয়ন করতে যাই, তখন আমার ইন্টারেস্ট এটা নিয়ে কোয়েশ্চেন ওঠে না। উঠে হচ্ছে যে ও মুখ কি বললো, আমরা কি তাহলে ইন্ডিয়ার বাইরে চলে যাচ্ছি কিনা, আমরা কি সাম্রাজ্যবাদীদের খপ্পরে পড়ে যাচ্ছি কিনা, এই ধরনের ন্যারেটিভ কিন্তু চলতে থাকে। তো ফলে আপনি যে প্রশ্নটি করেছেন, এবং আজকে ইউএস এর রাষ্ট্রদূত একটা বিষয় ক্লিয়ার করেছে যে নির্বাচনে তারা কারো কোনো পক্ষ নিচ্ছে না। শুনেন, ইউএস যখন প্রথমে বার দিল, অর্থাৎ রেস্ট্রিকশন আরোপ করলো কিছু কর্মকর্তার উপর, র্যাব কর্মকর্তার উপরে, তখন অনেকে মনে করছিল বাংলাদেশে যে এটাতে বোধহয় কাজ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ ডেমোক্রেসি বোধহয় ফেরত আসবে। এরপর ইউএসএ চুপ হয়ে গেছিল। এরপর 24-এর অভ্যুত্থানটা কে করলো? বাংলাদেশের জনগণ। তারা দেখলো যে ওইসব রেস্ট্রিকশনের কোনো কাজ হবে না, আমারই রাস্তায় নামতে হবে, আমারই রক্ত দিতে হবে। সো বাংলাদেশের জনগণ কোনো ইউএসএ, রাশিয়া, চায়না এগুলোর দিকে দেখে বাংলাদেশের জনগণ মাঠে নামে নাই। সে মাঠে নামছে, দেখলো যে শেখ হাসিনা স্বৈরাচার, সে এর রাজাকার বলতেছে, সে আমার ছেলেরে মারতেছে, সে আমার বাইরে মারতেছে, সে আমার বোনরে মারতেছে। বাংলাদেশের জনগণ এই চিন্তা থেকে রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, শেখ হাসিনাকে উৎখাত করেছে। সুতরাং এখন তাদেরকে নতুন করে আলু পোড়া বুঝাইতে গেলে তো হবে না যে ইউএসএ আপনাদেরকে এটা করবে। আপনার কাছে প্রশ্ন থাকবে যে সিফাত যে কথাটি বলছে, আমরা বিরতিতে যাব, তার আগে প্রশ্নটি হলো ভারতের এই যে যেটি বলো, এই যে ইন্ডিয়ান হেজিমনি, ইন্ডিয়ান ন্যারেটিভ, বাংলাদেশে আমরা এই ক্রিকেট খেলার সময় দেখলাম যে আমাদের খুব বোদ্ধা এক ধরনের দর্শক এবং যুবক, তারা খুবই চিন্তিত যে না দীর্ঘমেয়াদে ভারতে বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে গেল। এগুলো মানে খুবই বোদ্ধার জায়গা থেকে বললো, তাদের খেলার জায়গাটা তারা অনেক ভালোভাবে বুঝে, সোভারনিটির জায়গাটা তারা কতটুকু কম বুঝে আর কি। হ্যাঁ, এই বিষয়টা নেব। এবং এর যেটি সিফাত এখনো বললো, সেটি হলো যে ভারত সবই করবে আমাদের সাথে, এবং আমাদের এই যে কি দিল্লির আউটলেট না, ঢাকায় থাকে যারা, তারা একটা লাইন বলে যে দেখুন প্রতিবেশী তো বদলানো যায় না, এরপর একটা লাইন বলে ধর্মযাত্রার উৎসব সবার, তারপর আরেকটা লাইন বলে যে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের বন্ধু ছিল। এই যে একটা একটা করে বাক্য তাদের মাথায় ঢুকে গেছে, এবং তারা এই জিনিসগুলোকে নিজের অস্তিত্বকে চিনে না, ভারতের অস্তিত্বকে ভালোবাসে। এই জায়গাটা আমরা কতদিনে মানে আদৌকে আসলে উত্তরণ হবে কিনা। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটি বিরতি।
আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। যে আলোচনাটি করছিলাম বাসির জামান, সেটি হলো যে এই ক্রিকেট খেলার সময় দেখলাম বা ইয়েতে দেখলাম একটা ক্রিকেটের বিষয়ে সরকার, তার জনগণ, তার সাংবাদিক, তার প্লেয়ার, এই তিনজনের নিরাপত্তার কথা ভেবে, এটা যতটা সভারেনিটি বা ডিপ্লোমেসি, তার চেয়েও কথা হলো যে জনগণের সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। এখন আমাদের এখানে অনেক বোদ্ধা মানুষ আছেন, তারা কেউ বানায় ফেললেন যে এটি সভারেনিটির জন্য ইন্ডিয়ার সাথে খুব লড়াই হয়েছেন, হ্যাঁ, আবার কেউ বানায় ফেললেন যে এটি খুবই খারাপ হলো, এটা আসলে দীর্ঘমেয়াদে ক্রিকেটের সাথে বাংলাদেশে, অর্থাৎ আমরা প্রয়োজনে ক্রিকেট মানে চুরি করবো তারপর ক্রিকেট থাকবে আমাদের, মানে এই ধরনের একটা আলোচনা। বাংলাদেশ তো গায়ে পড়ে এই সিদ্ধান্ত নেয়নি। আমাদের মুস্তাফিজকে আইপিএল থেকে এক প্রকার বেরই করে দেওয়া হয়েছে, যেকে নিয়ে বের করে দেওয়া। হ্যাঁ, এর মানে হচ্ছে কি যে সেখানে বাংলাদেশের যে পার্টিসিপেটর ওরা নিরাপদ না। তো বাংলাদেশ সরকার তো সরাসরি যেদিন ইয়ে বলতে সেদিনও শিবসেনা হুমকি দিচ্ছে। হ্যাঁ, তো বাংলাদেশ সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হচ্ছে প্রাথমিকভাবে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তো সেই ক্ষেত্রে দেখলো এখন যেখানে মুস্তাফিজের মতো প্লেয়ার নিরাপদ না, সেখানে ফুল টিম কীভাবে নিরাপদ হয়। তা আমি অ্যাপ্রিসিয়েট করব বাংলাদেশ সরকারের যে সিদ্ধান্ত নেওয়ার। এর মানে ভারতের বিরুদ্ধে চলে যাওয়া না, আমাদের নিরাপত্তাকে নিশ্চিত করা। না, আমার আলোচনাটা সিফাত এটাই যে আমি এই বোদ্ধা মানুষদেরকে দেখলাম যে তারা বেসিক জায়গাটাই বোঝে নাই যে কেন এই সিদ্ধান্ত নিচ্ছে। তারা বরঞ্চ আরও দেশের জন্য এক ধরনের হুমকি, যে তারা পুরো ইয়েটাই চেঞ্জ করে ফেলছে, ভারতকে মুখোমুখি করে ফেলছে। বাংলাদেশ তো ভারতকে মুখোমুখি করার জন্য হয়নি, বাংলাদেশ তো কোনো মুখোমুখি এটা পুরোপুরি না, কিছু বোদ্ধা মানুষরা যেই খুবই রাইটলি পয়েন্ট করেছেন বিষয়টা। দেখেন, ইস্যুটা হচ্ছে আপনি মাঝে মাঝে দেখে থাকবেন যে ভারত অনেক ধরনের টুর্নামেন্টগুলোতে পাকিস্তানে খেলতে যায় না। কেন? কারণ পাকিস্তান তার সেফটি কনসার্ন। তো এটা যদি ভারত পাকিস্তানের ক্ষেত্রে করতে পারে এবং বাংলাদেশের যদি নজির থেকে থাকে যে বাংলাদেশের একজন প্লেয়ারকে হুমকি দেওয়া হচ্ছে, সে স্টেডিয়ামে গেলে তার উপর 3 বার হামলা হতে পারে, এরকম যদি নজির বাংলাদেশের কোনো প্লেয়ারের ক্ষেত্রে থাকে এবং বাংলাদেশ যদি সেই প্লেয়ারের সিকিউরিটি অ্যান্ড সেফটি কনসার্নকে মাথায় নিয়ে এসে যদি বলে যে আমরা নিরপেক্ষ ভেন্যু না হলে, অন্য একটা ভেন্যু না হলে আমরা খেলতে যাব না, তাহলে এইখানে ইস্যুটাই তো হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সেফটির। তাহলে তারা এখানে কোত্থেকে সার্বভৌমত্বের ইস্যু খুঁজে পেলেন, কোত্থেকে তারা মনে করলেন যে এখানে ইন্ডিয়ার সাথে এক ধরনের গ্যাঞ্জাম হয়ে যাবে, এবং কোত্থেকে তারা খুঁজে পেলেন যে বাংলাদেশের প্লেয়াররা হচ্ছে কি আপনার খেলতে পারবে না, তাদের অনেকগুলো রেকর্ডস করতে পারবে না। আরে বাবা, আপনার রেকর্ডস করবে তো তখন যখন সে জীবিত থাকবে, সে মরে যাবে, ক্রিকেটের সাথে আমি মরে যাব। হ্যাঁ, সে নিরাপদই থাকলো না, আর আপনি তার রেকর্ডস নিয়ে চিন্তা করতেছেন। এই ধরনের লোকগুলো আপনি দেখবেন তারা যারা হচ্ছে এমপি সাকিবের জন্য কান্নাকাটি করতেছে ফেসবুকে, যারা হচ্ছে এমপি মাশরাফির জন্য কান্নাকাটি করতেছে ফেসবুকে, যাদের মূল কনসার্ন হচ্ছে যে এমপি সাকিব, এমপি মাশরাফি, তারা ব্যক্তি সত্তার কি জানি আলাদা করে না, ওই আর কি। হ্যাঁ, ব্যক্তি সত্তা, ক্রিকেটীয় সত্তা আলাদা, ব্যক্তি সত্তা, ক্রিকেটীয় সত্তা আলাদা আলাদা করে আর কি। মানে পৃথিবীর এরকম মানে বেহাল বুদ্ধিজীবীদের দশা বোধহয় আর কোথাও এরকম মানে পরিলক্ষিত হয় নাই আর কি। আচ্ছা, আরেকটা বিষয়, এটা তো ক্রিকেট নিয়ে আলোচনা করলাম, কিছুক্ষণ আগে যে পররাষ্ট্রনীতি নিয়ে ছিলাম, সেটা হচ্ছে আমাদের আসলে লক্ষ্য হচ্ছে আমরা চাই যে একটা ন্যাশনাল ফরেন পলিসি হোক, যেটা উইল বি এন্ডোর্স বাই বোথ বিএনপি, জামাত অ্যান্ড আদার পলিটিক্যাল পার্টিস। কারণ আপনি দেখেন যে আপনি ভারতের দিকে তাকান বা অন্য পৃথিবীর যে কোনো দেশের দিকে তাকান, ভারতে কংগ্রেস আসলো কি বিজেপি আসলো, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তাদের ফরেন পলিসি বাংলাদেশকে নিয়ে তারা যেরকম চিন্তা করে রেখেছে আগে থেকে, ওটা অনুযায়ী চলে। আবার ইউএস এর ক্ষেত্রেও কিন্তু সেম, মৌলিক যে সাবস্ট্যান্টিভ ফরেন পলিসি সেটা কিন্তু একই, কিন্তু হ্যাঁ সবগুলো তো সেম। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ইউ উইল সি যে আজকে বিএনপি আসলে একরকম হবে, কালকে জামাত আসলে একরকম হবে, আওয়ামী লীগ থাকার সময় একরকম ছিল। তো ফলে আমরা চাই একটা ইউনাইটেড ন্যাশনাল ফরেন পলিসি, যেটা বেসড হবে ন্যাশনাল ইন্টারেস্টের উপর বেস করে। একটা দলের সাথে বন্ধুত্ব বা ওই দলের অমুক নেতার সাথে বন্ধুত্ব, এটার উপর এটা হবে না, নির্ধারিত হবে না, বরং ন্যাশনাল ইন্টারেস্টকে কোয়েশ্চেন করে। ধরুন আমার এখানে ন্যাশনাল ইন্টারেস্ট কি আছে? আমার এখানে ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে আমার দেশের জনগণ, সিটিজেনরা বর্ডার কিলিংসের শিকার হয়, এটা আমার ন্যাশনাল ইন্টারেস্টের কোয়েশ্চেন। বর্তমানে আমার সবচেয়ে বড় সিকিউরিটি থ্রেট হচ্ছে যে আমাদের দেশে যারা গুম খুন করেছে তারা এখন পালিয়ে আর একটা দেশের স্থান নিয়েছে। এখন যে এখন কনভিক্টেড ক্রিমিনাল, আমার দেশের আদালতে যে কনভিক্টেড ক্রিমিনাল, আমার সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকার পরেও সে ওই লোককে বাংলাদেশে ফেরত দিচ্ছে না, তার মানে তো এটা তো একটা বাইলেটারাল যে ট্রিটি নর্মস, এটারই ভঙ্গ করা। তো ফলে এখন তাদের মানে আমার বিষয়টা এরকম না যে অন্য কোনো দেশের সাথে
খুবই হস্টাইল রিলেশন, ব্যাপারটা এরকম না। ইন্ডিয়ার সাথে কোনো হস্টাইল রিলেশনের বিষয় না। ইস্যুটা হচ্ছে আপনি কি আমার দেশের নর্মসকে, আপনি কি আমার দেশের সিটিজেনদেরকে রেসপেক্ট করতেছেন কিনা। আপনি আমার দেশের সিটিজেনদেরকে তো রেসপেক্ট করেন না, আপনি রেসপেক্ট করতেছেন আওয়ামী লীগকে। আপনি তাদের সকল নেতা কর্মী, কনভিক্টেড ক্রিমিনালস, কনভিক্টেড ম্যাস মার্ডারার, তাকে আপনি আপনার দেশে সুন্দরভাবে আশ্রয় দিয়ে রেখেছেন, সেখান থেকে সে মিডিয়াতে ব্রিফ করে সবকিছু আওয়ামী করে। লীগ নিজেও কিন্তু এরকমের ক্যারেক্টার, তারা দেশের মানুষকে খুব একটা Of course, সে তো দিল্লি, সে তো ওইটাই, সে তার বিষয়টা বাড়ি হচ্ছে- যেখানে সে তার বাড়িতে ফেরত গেছে। সম্পর্ক হবে জনগণ টু জনগণ, স্টেট টু স্টেট। দলের সাথে কোনো সম্পর্ক হবে না, যে দলই আসুক সেই দলের সাথে। সেটাই। এই আমাদের কথা একটা যখন national- বললেন আমি একটু বলি, আমি জানি না এটা আপনার মিলতে পারবেন কিনা। ভারত কিন্তু দলের সাথেও করে নাই, ভারত দলের ভেতরের কিছু কতিপয় দুর্নীতিবাজদের সাথে সম্পর্ক গড়ে তুলছে, আমি একমত। এবং স্পেসিফিক্যালি এটার প্রমাণ আছে। না, এখন কথা হচ্ছে দেখেন, শেখ হাসিনা ইজ বেসিক্যালি দ্য, আমি কি বলবো, যে অ্যাকচুয়ালাইজেশন অফ আওয়ামী লীগ, আওয়ামী লীগের অ্যাকচুয়ালাইজেশন, আওয়ামী লীগের সিম্বল। এখন আপনি তো জানেন যে এই পুরো ম্যাস মার্ডারটা ঘটেছে আওয়ামী লীগের সম্পূর্ণ পার্টিগত সিদ্ধান্তে। এই জিনিসটা অনেকে বলতে ভুলে যায়, তারা বিষয়টাকে দেখাইতে চায় যে আওয়ামী লীগের এক দুজন এটার সাথে জড়িত হয়েছে বা কিছু লোক এটার সাথে জড়িত। আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি তারা ইয়াতে অফিসে মিটিং করে যে আমরা এখন কি করণীয়, কি করা উচিত, পার্টির বাই পার্টির রেজুলেশন তারা সিদ্ধান্ত নিয়েছে তারা ম্যাস মার্ডার চালাবে যাতে ক্ষমতা কুক্ষিগত করে রাখা যায়। জাতিসংঘ তার বিভিন্ন জি, রিপোর্টে তারা তো এটা ওরা তো প্রমাণিত হবে, আমরা নিজেরাই তো নিউজ মিডিয়াতে দেখেছি। তারা ঘোষণা দিচ্ছে যে দেখা মাত্র গুলি হবে এবং ছাত্রলীগই যথেষ্ট। সো তার মানে কি, তার মানে তো এটা অ্যাজ এ পার্টি তারা এখানে পার্টিসিপেট করেছে। তো এখন আপনি যখন ওই পার্টির লিডার্সদেরকে, আপনি যারা কনভিক্টেড ক্রিমিনালস, যারা কনভিক্টেড, তো হাসিনা তো কনভিক্টেড বর্তমানে, এছাড়াও যারা তাদের বিরুদ্ধে চার্জেস আছে, চার্জেস অফ মার্ডার, তাদেরকে যদি আপনি সেফ হোম দিয়ে রাখেন ওখানে, তাদের যদি একটা সেফটি অ্যাবোর্ড তৈরি করেন, সেটা নিয়ে তো আমাদের দেশ থেকে কোয়েশ্চেন আসবেই। আপনার সাথে যদি ভারতের সাথে যদি বাংলাদেশের রিলেশনটা রিগেইন করতে হয়, তাহলে তো তার প্রথম এবং প্রধানতম শর্ত হচ্ছে যারা ওইখানে কনভিক্টেড ক্রিমিনালস আছে, যারা বাংলাদেশের মানুষের ম্যাস মার্ডার করছে, তাদেরকে আগে আপনি ফেরত দেন। এবং দ্বিতীয়ত, আপনি বাংলাদেশের সাথে গত 15 বছরে যেই সকল আচরণ করেছেন সেগুলোর এই পলিসিটা, আপনাদের ফরেন পলিসিটা আপনারা রিভিউ করেন, যে আপনার কি আসলে বাংলাদেশের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল, নাকি আপনারা বাংলাদেশের একটা লুটেরা মাফিয়া গোষ্ঠীর সাথে আপনাদের সম্পর্ক ছিল। ফলে আপনাদের যে পলিসিটা, সেই পলিসিকে ঠিক ছিল কিনা। নির্বাচনে কারচুপি হয়েছে আপনারা জানেন, এরপরে কিন্তু আপনারা সেটার বৈধতা দিয়েছেন, তাই না? তো তাহলে আপনাদেরকে তো আগে আপনাদের যে পলিসি, যে ডিপ্লোমেসি, সেটাকে আগে রিভিউ করতে হবে। আগে হাসিনাকে ফেরত দেন, নিজেদের ডিপ্লোমেসি রিভিউ করেন, এবং জনগণের কাছে, বাংলাদেশের মানুষের কাছে এটা নিয়ে লজ্জিত হন যে ইট ওয়াজ আওয়ার মিস্টেক। তাহলে আমরা চিন্তা করতে পারবো। আপনাকে দিয়ে শেষ করবো আমাদের শেষ প্রান্তে। ঠিক এই মুহূর্তে এই যে বাংলাদেশের নির্বাচন, কালকে দেখলাম যে ভারতীয় লোকসভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে শোক আনা হয়েছে, তারা সেটি পালন করেছেন, এবং এটি এক ধরনের ইঙ্গিত, এটা এক ধরনের হয়তো ইঙ্গিত ভারত দিচ্ছে, তারা কি সিগন্যাল দিচ্ছে তারাও জানে সেটা। কিন্তু আগামী নির্বাচনের পরে আসলে ভারতের সাথে বাংলাদেশে মানে ডিপ্লোমেসিটা আসলে শুরু হবে বেসিক্যালি। এখন যেটা হচ্ছে, বাংলাদেশ ডিপ্লোমেসি করতেই চায়, কিন্তু ভারত কোনো মতেই তার মতো করে চাচ্ছে। সেই জায়গাতে মানে কি ধরনের ডিপ্লোমেসি হতে পারে বাংলাদেশে, আপনি কী রকম মনে করছেন? এখন যারাই ক্ষমতায় আসুক, ভারত তো একটা বড় বাস্তবতা, আমাদের প্রতিবেশী। যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে প্রতিবেশীকে বদলানো যায় না। যারাই আসুক, ভারতের সাথে আমাদের আসলে এটা ওদের কথা, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি সাইন্টিফিক্যালি এটা আছে, প্রতিবেশীও বদলানো যায়। একটা দেশ দুই ভাগ হয়ে গেলেই প্রতিবেশী বদলা যাবে। ঠিক আছে, হ্যাঁ, এটাও রাইট। না, এটা হাসির ব্যাপার না, এটা ভারতের সাথে আসলে সার্বভৌমত্ব, স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে সম্পর্ক আগায় নিতে হবে, এটা আমার কথা। মানে ওদের স্বাধীনতা সার্বভৌমত্ব না আমাদেরটা, ওদেরটাও আমাদেরটা। আমরা তো কোনো দেশের ভিতরে নাক গনাই না। সুতরাং আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে আমরা যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক এগিয়ে নেব, বিশেষ করে ভারতের সাথে। এবং এটাই বর্তমান গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে যাচ্ছে, এবং সামনে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টও এইভাবেই আমার মনে হয় যে চলতে হবে। সিফাত, এই বিষয়ে বাংলাদেশের এটা তো এজালে সবাই জানে। বিশেষত এখন অনেকে বলার চেষ্টা করতেছে যে জামাতের সাথে বোধহয় যুক্তরাষ্ট্রের এক ধরনের কোনো একটা কিছু হয়ে গেছে, সুতরাং বোধহয় জামাতকে যুক্তরাষ্ট্র ক্ষমতা নিয়ে আসার জন্য চেষ্টা করবে। এগুলো হচ্ছে লিটারালি অ্যাবসার্ড কথাবার্তা।
আপনার আমাদের এখানে কিন্তু অনেকেই জানে না যে ওয়াশিংটন পোস্টে টাকা দিয়ে নিউজ ছাপানো যায়। যাকে এটা তো এই প্রসঙ্গে আমি যাবো না, এটা প্রসঙ্গে আরো অনেক আলাপ করতে এবং হবে। ওটা ন্যারেটিভটাও খুব অদ্ভুত লাগছে যে 4-5 জন নারী সাংবাদিক এবং কেউ এবার কেউ এই প্রশ্নটা করলো না, দেখেন মানে এত বড় বুদ্ধিজীবী তারা, এই প্রশ্নটা কেউ করলো না যে আপনি একটা ক্লোজ ডোর মিটিং এ গেছেন, সেটা আবার closed door record meeting, করে ও সেখানে করতে রেকর্ড করে ছাপা দিয়েছে। আপনি তো প্রথমে কোয়েশ্চেন করা উচিত ওই সাংবাদিকের প্রফেশনালিজমের, আপনি তো ওইটা করলেন না। আপনারা তো সাংবাদিক মানুষ, আপনারা তো সবচেয়ে ভালো জানবেন এই ব্যাপারে এবং জার্নালিস্টিক এথিক্সের ব্যাপারে। অফ দ্য রেকর্ড অফ দ্য রেকর্ড রাখতে হবে, এটা নিয়ে কেউ প্রশ্ন আমি করলো না। আসলে আমাদের দেশের 17 বছরের সাংবাদিকতা এটা দেখছি, অফ দ্য রেকর্ড বলেও এটা চালা জি, যায়। তাহলে তো আর কিছু বলার নেই। এখন কথা হলো কিছু কিছু লোক এই ধরনের আপনারা প্রচারণা বলে চালাচ্ছে। দেখেন নাই না? না, আমরা যে অবশ্যই দেখেছি, আমরা আপনারা অবশ্যই দেখেন নাই দেখেছি। ম্যাজিক্যাল লেডি? আমরা আচ্ছা, এখন মূল আলাপে আসি। ধরেন কেউ বলেছিল প্রথমে যে তারা পোস্টাল ব্যালটে ব্যাপক কারচুপি হচ্ছে। আমরা কিন্তু দেখাইছি যে আসলে পোস্টাল ব্যালটে যে ধরনের কারচুপির অভিযোগ তারা করতেছে, এই ধরনের কোনো ইস্যু কিন্তু ঘটতেছে না। এবং তখন মনে হয়েছে যারা মনে করছে যে তারা প্রবাসীদের ভোট কম পাবে, প্রবাসীদের আস্থা তেমনভাবে অর্জন করতে পারে নাই, তারা এই অভিযোগটা দিচ্ছে আর কি। এখন তারা নতুন করে অভিযোগ দিচ্ছে যে আচ্ছা এই নারীরা হচ্ছে তালিমের নামে এটা করতেছে, এই নারীরা। ভাই আপনি বলেন, একদিকে বলেন যে জামাত নারীদেরকে প্রার্থিতা দেয় নাই, নমিনেশন দেয় নাই, প্রার্থী দেয় নাই, কারণ নারীদেরকে তারা রাজনৈতিকভাবে এগিয়ে দিতে চায় না। আবার আরেকদিকে জামাতের নারী কর্মীরা যখন বিভিন্ন জায়গায় ভোট সংগ্রহই করতে গেছে, ধরেন ফর এক্সাম্পল, বা রাজনৈতিক কার্যক্রমই করতে গেছে, আপনি তখন তাদের উপর হামলা করতেছেন, তাদেরকে বলতেছেন তাদের কাপড় খুলে ফেলবেন। তাহলে আপনি আসলে কোন ধরনের পলিটিক্যাল স্পেসটা ওই নারীদের জন্য করে দিচ্ছেন? আপনি তো তাহলে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড, উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি একদিকে বলেন যে আপনি নারীদের জন্য সব করে দিচ্ছেন, আবার অন্যদিকে তাদের উপর হামলা করেন। দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, সার্বভৌমত্ব জিনিসটা খুব সহজ। সার্বভৌমত্ব জিনিসটা হলো যে আপনি নিজে সার্বভৌম কিনা সেটার উপর নির্ভর করে। আমরা খুব সাধারণভাবে ছোটবেলায় আমরা দেখেছি যে বিদেশি কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আমরা হাঁ করে তাকাতে, হয়তো ভালো লাগতো আমার কাছে, ফর্সা দেখা যায়, সুন্দর। তো আমাদের এই যে কোনো ধরনের কথাই, যেমন একটা কথা চালু আছে যে ফ্রিতে পাইলে বাঙালি বলে আলকাতরাও খায়। কত বড় ন্যাক্কারজনক কথা। আমরা এটা আমার নিজেরা বলছি নিজেদের জাতিসত্তার মধ্যে থেকে, যে ফ্রিতে পাইলে আমরা আলকাতরাও খাই। তো এই সার্বভৌমত্বের জায়গাটা কিন্তু এই মাথায় থাকতে হবে যে ফ্রিতে পাইলেই কিন্তু আপনি আলকাতরা খেয়ে সার্বভৌমত্ব বিসর্জন দিতে পারেন না। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।